এডুকেশন পেজ দিয়েছেন মেন পেজে। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। সো তোমাদের বহুল প্রত্যাশিত ক্লাস, সবাই অপেক্ষায় আছে। আজকের এই ক্লাসটিতে আমরা এমন কিছু ম্যাজিক তোমাদেরকে দেখাবো হিসাব বিজ্ঞানের, যেটা এর আগে তুমি কখনোই শিখোনি বা কখনোই দেখোনি, ঠিক আছে? এবং তোমাদের সবার মতামতের ভিত্তিতে তোমাদের জন্য বিগ সারপ্রাইজ আছে, যেটা আমরা ক্লাসে দেখাবো। ওকে, সো যারা যারা জয়েন করছি সবাইকে স্বাগত জানাচ্ছি। আর প্রত্যেকেই হচ্ছে লাইভটি শেয়ার করে দিব, ঠিক আছে? আর বিশেষ করে আমাদের গ্রুপে যারা আছো তারা প্রত্যেকে একটু সবাই মেনশন দিয়ে দাও, যাতে প্রত্যেকে ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে। আমরা এখনই শুরু করবো ক্লাসটি। গ্রুপটাই শেয়ার দিয়ে দাও, লাইক পাচ্ছি। গ্রুপটা শেয়ার দাও দ্রুত মেইন পেজে। সোহেল ভাইকে একটু পাঠাতে আছে, দ্রুত দ্রুত। লাইক কই করছে? লাইক দেন না, লাইক চলতেছে। হ্যালো, বলেন কি সমস্যা? আমরা করতে যাব মেইন পেজে দেন দ্রুত। মেইন পেজে হইছে যাই নাই, পাইতেছ না লাইক। ফোন করতে যাব। সবাই যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, সো আমরা শেয়ার করে দিয়েছি সবগুলো গ্রুপে। প্রত্যেকে কাইন্ডলি আমাকে একটু শুরুতে ইনফর্ম করো যে সবকিছু ঠিকঠাক কিনা, ঠিক আছে? আমরা আজকে সলভ করবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2023, এটা সলভ করব। পাশাপাশি আমরা আর্থিক অবস্থার বিবরণী যে টার্মগুলা থেকে তোমার 3টা থেকে 4টা করে এমসিকিউ আসে, এগুলো আমরা সলভ করব, ঠিক আছে? এবং তোমাদের জন্য যেটা সবচেয়ে বড় সারপ্রাইজ, সেটা আমরা ইনশাআল্লাহ ক্লাসের মাঝখানে দেখাবো, ঘোষণা করবো। এবং তোমরা যা চাইছো আমাদের কাছ থেকে, বা তোমাদের যতটুকু এক্সপেকটেশন আমাদের কাছ থেকে, ঠিক আছে, তার থেকে অনেক 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 বেশি পাবে। এবং সেই অ্যানাউন্সমেন্ট একটু পরে আমরা তোমাদেরকে জানাবো, ঠিক আছে? সো অনেকে অলরেডি যুক্ত হয়ে গেছো, সবাইকে আবার ওয়েলকাম করছি। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। জার্নি আজকে থেকে শুরু। আজকে জাস্ট তোমাদের সাথে কথা বলবো, কিছু পড়াবো, এবং তোমাদের যে সারপ্রাইজটা, সবচেয়ে বড় যে অ্যানাউন্সমেন্টটা, সেটা আমরা দিব, ঠিক আছে? তো সবকিছু ঠিকঠাক তো? আমাকে একটু বলো সবকিছু ঠিকঠাক। ওকে, কাইন্ডলি প্রত্যেকে, যেহেতু এই ক্লাসটা ফ্রি আজকের জন্য, সবাই একটু লাইভটিকে শেয়ার করে দিব। প্রত্যেকে বন্ধুদের মাঝে লাইভটিকে শেয়ার করে দিব, ওকে? এবং তোমার ফ্রেন্ড যারা আছে
ওদেরকে একটু যুক্ত করে দাও ক্লাসে, যাতে তুমি ক্লাস করো পাশাপাশি ওরাও যাতে ক্লাস করতে পারে। ঠিক আছে, একটু সময় নিচ্ছি কারণ তোমাদের বাংলা ক্লাস মাত্র শেষ হলো, তো আমরা চাই বাংলার ওকে 67 আমরা সর্বোচ্চ রেসপন্স চাই। ঠিক আছে, সোহেল ভাই, সোহেল ভাই, ওকে ভাইয়া পুরো সরি সরি, একটু লেট হয়ে গেল। ওকে, সরি সরি। তো আমরা শুরু করবো আজকে হচ্ছে আর্থিক বিবরণী দিয়ে। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণীর যে পার্টগুলো, যে টার্মগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা শুরুতে ক্লিয়ার করব। এবং যারা যারা জয়েন করছে এই কথা দিতে হবে যে শেষ পর্যন্ত ক্লাসে থাকবো, তাহলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, এবং তোমাদের যে বিগ অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু মাঝখানে দিব। ঠিক আছে, তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আলহামদুলিল্লাহ শুরু করতে পারি। আজকের ক্লাসটি সব ঠিকঠাক। যারা যারা সালাম দিয়েছে ভাইয়াপুর, ওয়ালাইকুম সালাম। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি, এবং সবার পড়াশোনা ভালো চলতেছে। ঠিক আছে, তা আমরা আজকে ঢাকা বোর্ড 2023 সলভ করব, পাশাপাশি আর্থিক অবস্থার বিবরণী যে গুরুত্বপূর্ণ টার্মগুলো এইগুলো তোমাদেরকে A to Z ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো শুরুতে আমরা একটু জানবো যে আর্থিক অবস্থার বিবরণীটা কি আসলে, এবং এটা মূলত তোমার কোন টাইপের কোশ্চেন গুলো আসে, এই টপিকটা থেকে এইগুলো আমরা হচ্ছে A to Z জানবো। ঠিক আছে, ওকে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যদি আমরা দেখি আর্থিক বিবরণী, এই যে যে বিষয়টা, এই আর্থিক বিবরণী এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ঝামেলাপূর্ণ একটা টপিক, এবং এই টপিকটা আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। ঠিক আছে, সো এই আর্থিক বিবরণীর যে গুরুত্বপূর্ণ টার্মগুলো আছে, বিশেষ করে যেখান থেকে এমসিকিউটা আসবে, ওই পার্টটা আমরা ক্লিয়ার করব, এবং সাথে সাথে তোমাদেরকে মুনাফার হারটা শেখাবো। ঠিক আছে, মুনাফার হারটা। তো শুরুতে আমরা একটু আর্থিক অবস্থার বিবরণী, যেহেতু সবচেয়ে কঠিন টার্ম এবং দুইটা সিকিউ এখান থেকে আসলে মার্ক দেওয়া লাগবে, সো এটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেন আমরা বোর্ড কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। ঠিক আছে, তো দেখো আমরা যদি শুরুতে জানি যে আর্থিক বিবরণীটা কি। আর্থিক বিবরণীটা হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানানোর জন্য আমরা মূলত হিসাবকাল শেষে যে বিবরণীটা তৈরি করি, সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। তার মানে এই আর্থিক বিবরণী থেকে আমরা আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল দুইটাই জানতে পারি হিসাবকাল শেষে। 1 নম্বর পয়েন্ট, প্রত্যেকে নোট করবো সাথে সাথে। ঠিক আছে, প্রত্যেকের সাথে সাথে নোট করব। ওকে, এখন দেখো এই আর্থিক বিবরণীর অংশ হচ্ছে কয়টা? 5টা। এটা নিয়ে আমরা একটু দেখবো। এই আর্থিক বিবরণীর অংশ হলো 5টি। অংশ কতটি বলতো? অংশ হলো 5টি। এই 5টা আমরা একটু দেখবো, এবং এখান থেকে কিভাবে কোশ্চেন আসে এটা জাস্ট দেখবো। ঠিক আছে, তো শুরুতে যদি আমরা দেখি, ধরো আয় বিবরণী, এটা হচ্ছে 1 নম্বরে আয় বিবরণী, বা আমরা বলতে পারি বিশদ আয় বিবরণী, নাম্বার 1। নাম্বার 2 যদি আমরা দেখি, ধরো মালিকানা সত্ত্ব বিবরণী, এই মালিকানা সত্ত্ব বিবরণীটা আমরা একটু লিখে ফেললাম, প্রত্যেকেই লিখে ফেলি, নোট করবো সাথে সাথে। ঠিক আছে, প্রত্যেকের সাথে সাথে নোট করব, কারণ হচ্ছে হিসাব বিজ্ঞানটা শুধু শিখলেই হবে না, এখানে অনেক কিছু বুঝার আছে। ঠিক আছে, তুমি ধরো না বুঝে মুখস্থ করলে এরকম করলে হবে না, অনেক কিছু বুঝতে হবে, বুঝে বুঝে নোট করতে হবে।
বুঝতে পারছো? ওকে, তারপরে যদি আমরা দেখি ধরো নগদ প্রবাহ বিবরণী, এই বিষয়টা আমাদের শর্ট সিলেবাসে নাই, তারপরে অ্যাডমিশনের জন্য কিন্তু প্রয়োজন আছে। ওকে, তারপরে দেখো আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং সর্বশেষ হচ্ছে আর্থিক বিবরণীতে প্রয়োজনীয় নোট বা টিকা, ব্যবহৃত নোট বা টিকা অথবা আমরা বলতে পারি ফুট নোট। ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে আর্থিক বিবরণীর অংশ। তোমাদের এইচএসসি তে দেখবা প্রায় কোশ্চেন আসে এমন যে আর্থিক বিবরণীর অংশ কয়টি। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রায় আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি। আমরা অনেক সময় অনেকে 4টি দেই, অনেকে 5টি দেই, বাট এই কনফিউশনটা ক্লিয়ার করব। এখন এই কনফিউশনটা ক্লিয়ার করব। তো দেখো, যদি প্রশ্নটা আসে এভাবে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। এই 5টি হচ্ছে এখানে আর্থিক বিবরণীর অংশ, এই 5টা হচ্ছে এখানে আর্থিক বিবরণীর অংশ। আর যদি কোশ্চেন আসে আর্থিক বিবরণী কয়টি, 4টি। কয়টি? 4টি। কারণ দেখো প্রথম 1 2 3 4 এই 4টা হচ্ছে বিবরণী। তার মানে আমরা প্রথমে জানলাম আর্থিক বিবরণীর অংশ 5টি বা বিবরণী কয়টি, বিবরণী হচ্ছে 4টি, বিবরণী হচ্ছে 4টি। ঠিক আছে, বিবরণী হচ্ছে কয়টি, বিবরণী হচ্ছে 4টি, আর আর্থিক বিবরণীর অংশ হচ্ছে কয়টি, 5টি। এখন দেখো এখান থেকে প্রশ্ন আসবে যে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা দেওয়া হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। এই তিনটা দেওয়া হয় হিসাবকাল অথবা সময়কাল ধারণা অনুসারে, হিসাবকাল অথবা সময়কাল ধারণা অনুসারে এবং নির্দিষ্ট সময়ের জন্য। যদি আসে কিসের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। ক্লিয়ার? নির্দিষ্ট সময়ের জন্য। এখন আসো আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা দেওয়া হয় হিসাবকাল শেষে, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে এবং নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক আছে, আর আর্থিক অবস্থার বিবরণী এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। এবং যদি কোশ্চেন আসে কখন তৈরি করা হয়, এটা তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এখন এখানেই কনফিউশনটা হয়, নির্দিষ্ট সময় বিন্দু। এই সময় বিন্দু বলতে বোঝাচ্ছে এক্সাক্ট তারিখ বা দিনের জন্য কি করা হয়, এটা তৈরি করা হয়। এক্সাক্ট দিন বা তারিখের জন্য কি করা হয়, এই আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করা হয়। তার মানে আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, নাম্বার 1। নাম্বার 2, এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দু। সময় বিন্দু বলতে কি বোঝাচ্ছে, এক্সাক্ট একটা ডেট অথবা তারিখের জন্য তৈরি করা হয়। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি এই টিকা বা নোট সর্বশেষ, এটা থেকে কোন টাইপের প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে পূর্ণ প্রকাশ। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে দেওয়া হয়। এটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে দেওয়া হয়। এখানে যে গুরুত্বপূর্ণ টার্মগুলোর কথা বললাম, এখান থেকে এমসিকিউ আসলে এর বাইরে থেকে আসবে না। ঠিক আছে, এর বাইরে থেকে এখান থেকে কোশ্চেন আসবে না। সো অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, এইগুলা সুন্দর করে নোট করতে হবে। আমি কথা দিচ্ছি, আমরা যেই সারপ্রাইজটা তোমাদের জন্য একটু পরে অ্যানাউন্স করব, এখানে তোমাদের জন্য এমন কিছু অপেক্ষা করতেছে যে ধরো প্রিপারেশন মোটামুটি গুছানো না, তার জন্য একদম শুরু থেকে বেসিক থেকে একদম ফুল একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ আসতেছে। ঠিক আছে, আর পাশাপাশি যাদের ধরো পুরোপুরি বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য আরেকবার করে কি একদম পুরোপুরি একটা রিভিশন দিতে পারবা চমৎকার করে, এবং অনেক কিছু শেখার আছে, পাশাপাশি বোর্ড কোশ্চেন তো সলভ করতে পারবাই। ঠিক আছে, এটুকু প্রত্যেকে নোট করছি। আর আমার পরিচয়টা দেই, যেহেতু প্রথম জার্নি শুরু, আমি রাকিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে। ঠিক আছে, এবং লাস্ট 4 বছর পড়াচ্ছি, অ্যাডমিশনের শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে আছে। সো সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ তোমাদেরকে বেস্ট কিছু আমরা দিব। ওকে, সো এই ছিল হচ্ছে আর্থিক অবস্থার একদম বেসিক টার্ম। এবার আমরা তোমাদেরকে মুনাফার হার শেখাবো, তার আগে কিছু এমসিকিউ সলভ করে আসি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি মুনাফার হারটা শেখাবো। ওকে, সো দেখো শুরুতে আমরা ঢাকা বোর্ড 2023 এর কয়েকটা কোশ্চেন সলভ করি, একটু তোমাদেরকে আইডিয়া জেনারেট করাবো যে আসলে কোশ্চেনটা কেমন হয়, প্যাটার্নটা কেমন। দেন আমরা আস্তে আস্তে করে কি করব, টার্মগুলো কমপ্লিট করব। বুঝতে পারছো? ওকে ওকে, শুরু করা যাক। শুরুতেই দেখো প্রথমটা, 8 ঘরা বিশিষ্ট কার্যপত্রে নিচের কোন শিরোনামের প্রয়োজন নাই। আমরা জানি কার্যপত্র 3টা, 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা। এখন 8 ঘরা কার্যপত্রে কোন শিরোনামটার প্রয়োজন নাই,
এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি আট ঘরা দেখি, আট ঘরাতে কি কি আছে? আট ঘরাতে শুরুতে আছে রেও মিল, কি আছে? রেও মিল আছে। তারপরে কি আছে? রেও মিল। ওকে, এক নাম্বার। সমন্বয় দাখিলা, এই যে দুইটা হয়ে গেল, হ্যাঁ দুইটা হয়ে গেল সমন্বয় দাখিলা। তারপরে আমরা আরো দুইটা দেখব, একটা হচ্ছে আয় বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, তার মানে চারটা। এখন এই চারটা শিরোনামের বাইরে কোনটা আছে এটা আমাদের দেখতে হবে। তার মানে দেখো এখানে উদ্ধৃত পত্র আছে, আয় বিবরণী আছে, তারপরে কি আছে? সমন্বয় আছে, সমন্বয় দাখিলা আছে। তো নাই কোনটা এটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে আট ঘরা কার্যপত্র নাই হচ্ছে সমন্বিত রেও মিলটা। এই সমন্বিত রেও মিলটা কোথায় আছে? 10 ঘরাতে। আবার যদি আমরা 12 ঘরাতে চলে যাই, আরেকটা এক্সট্রা চলে আসবে, সেটা হচ্ছে কি? সংগৃহীত আয় বিবরণী। ঠিক আছে, এই হচ্ছে তোমার এখানের পয়েন্টগুলা, যে আট ঘরা কার্যপত্রের নিচের কোন হিসাব বা কোন শিরোনামটি নাই এটা। তো দেখো বেসিক হচ্ছে চারটা। নাম্বার 1 রেও মিল, নাম্বার 2 সমন্বয় দাখিলা, নাম্বার 3 আয় বিবরণী, নাম্বার 4 উদ্ধৃত পত্র। এটা হচ্ছে আট ঘরা। যখন 10 ঘরাতে চলে আসতেছি, এক্সট্রা একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে সমন্বিত রেও মিল। যখন আমরা 12 ঘরাতে চলে আসতেছি, আরো একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে সংগৃহীত মুনাফা। ইজ ইট ক্লিয়ার ভাইয়া? পুরা প্রত্যেকেই বুঝতে পারছি? বলেন একটু, প্রত্যেকেই বলেন বুঝতে পারতেছেন কিনা। এবং সবাই অনেক বেশি রেসপন্স করবেন, বিকজ আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে প্রত্যেকটা পয়েন্ট যাতে বুঝে বুঝে ক্লাস থেকে যেতে পারেন। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে শিখতে হবে। আর যারা যারা যুক্ত হয়েছো প্রত্যেকেই কাইন্ডলি একটা করে শেয়ার করো। এই পিডিএফটা জাস্ট তুমি পেজে নক দিলে তোমাকে দিয়ে দিবে। এটার জন্য জাস্ট একটা শেয়ার করো, জাস্ট একটা শেয়ার করলে পেজে বলবা যে ভাই আমি শেয়ার করছি, আমাকে পিডিএফটা দেন। ঠিক আছে, প্রত্যেকে তোমাকে হচ্ছে পিডিএফটা সেন্ড করে দিবে। জাস্ট একটা করে শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন করবে। আমার একটু বলতে হবে যে টান ভাইয়া শেয়ারটা। ওকে, সো প্রথমটা সবার ক্লিয়ার। 2 নম্বর আমরা দেখব সমাপনী দাখিলা দেওয়া হয় কখন। আমরা একটু যদি দেখি এই সমাপনী দাখিলার জিনিসটা কি। আমরা প্রত্যেকে জানি যে সমাপনী দাখিলাটা হিসাবকাল শেষে মূলত নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য কি করা হয়? সমাপনী দাখিলা দেওয়া হয়। তোমরা যারা পারো জাস্ট এটার আনসারটা করতে থাকো, আর যারা পারো না তারা জাস্ট আমি কি বলতেছি এটা একটু ফোকাস করো। কারণ অল্প মানে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে সমাপনী দাখিলার একদম মোটামুটি পুরোটাই কি করব? কমপ্লিট করে দিব। তো দেখো প্রথমে যদি আমরা দেখি এই সমাপনী দাখিলার প্রধান বা মূল উদ্দেশ্য হচ্ছে নামিক হিসাবের জের শূন্য করা। কোন হিসাবের জের শূন্য করা? মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোন হিসাবের জের শূন্য করব? তবে সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা, ভ্যানিশ করা। কোন হিসাবের জের শূন্য করব? অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব। কোন হিসাবের জের? অস্থায়ী নামিক, অথবা এটার আরেকটা নাম হচ্ছে অবাস্তব হিসাব। আরেকটা নাম কি বলতো? অবাস্তব হিসাব। ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে অবাস্তব হিসাব। এখন প্রশ্ন আসতে পারে যে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব এগুলা কোনগুলো? আবার এগুলো হচ্ছে সকল প্রকার আয়, 1 নাম্বার, সকল প্রকার ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ। এই যে চারটা বিষয় দেখতেছো, এই চারটা হচ্ছে নামিক হিসাব। আরেকবার সামারাইজ করি তাহলে তোমার A to Z ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1 এই সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। এখন কোন হিসাবের জের শূন্য করে? নামিক, অস্থায়ী বা অবাস্তব হিসাব। একটা জিনিস খেয়াল করো, এই যে নামিক তুমি একটা শিখলেই যদি মুখস্থ করো, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে অল্টারনেটিভ চলে আসছে, তখন কি করবা? এই জন্য জাস্ট বিকল্প নামগুলো কি করতে হবে? মনে রাখতে হবে, অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব। ঠিক আছে, এইটুকুই। এখন আমরা যদি সলভ করি এটা, তাহলে একদম ইজিলি হচ্ছে বুঝতে পারবো যে কোনটা কারেক্ট অ্যান্সার। দেখো আয় হিসাব বা আয় হিসাব সমাপ্ত করার জন্য এটা কারেক্ট, ব্যয় হিসাব বন্ধ করার জন্য এটাও কারেক্ট, উত্তোলন হিসাব সমাপ্ত করার জন্য এটাও কারেক্ট। তার মানে এই তিনটাই হচ্ছে কি এখানে কারেক্ট। সমাপনী দাখিলার মাধ্যমে সকল প্রকার নামিক হিসাবগুলো বন্ধ করা হয়। নামিক হিসাব কোনগুলা? সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ। ঠিক আছে, এই হচ্ছে তোমার নামিক হিসাব। সো 2 নম্বরটা ক্লিয়ার সবার? 2 নম্বরটা সবার ক্লিয়ার? আমাকে একটু বলো যে তোমাদের জন্য কি আসতেছে। ঠিক আছে, মানে তোমাদের কেমন আইডিয়া যে তোমাদের জন্য আমরা কোন টাইপের কোর্স নিয়ে আসতে পারি। হ্যাঁ ঠিক আছে, অনেকে বলছো ভাই বোর্ড কোশ্চেন সলভ ক্লাস দেন, অনেকে বলছো ভাই টপিক ভিত্তিক ক্লাস দেন। এখন তোমাদের কি আইডিয়া যে আমরা কি নিয়ে আসতে পারি তোমাদের জন্য? সারপ্রাইজ তো বলতেছি, কি আসতে যাচ্ছে একটু গেস করো তো, দেখি। ওকে,
এই রেসপন্স করতে হবে, ঠিক আছে? এখানে যারা আছে আমি জানি প্রত্যেকে অনেক বেশি পরিশ্রমী, ঠিক আছে? অনেকের স্বপ্ন আছে গোল্ডেন এ প্লাস বা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার পরবর্তীতে, সো একটু পরিশ্রম বেশি করতে হবে। ওকে ওকে, পরের প্রশ্নটা দেখি, আমরা ম্যাথে চলে আসছি। এই কোশ্চেনটা একটু দেখবো, এখানে কি বলছে। এখানে বলছে রেওয়া মিলের বেতন 14,000 টাকা, মাসিক বেতন হচ্ছে 1500 টাকা হলে তোমার উদ্বৃত্ত পত্রে প্রদায় বেতন কত টাকা। তার মানে আমার পয়েন্ট কি, পয়েন্ট হচ্ছে প্রদায় বেতন। আইডেন্টিফাই করতে হবে প্রদায় বেতনটা। রোহানা বলছে ক্লিয়ার, অরণ্য বলছে ক্লিয়ার, বাকি যারা আছে তারা একটু রেসপন্স করি, শুধু ক্লাস দেখলেই হবে না। ওকে, প্রদায় বেতন কত টাকা প্রদর্শিত হবে উদ্বৃত্ত পত্রে অথবা আর্থিক অবস্থার বিবরণীতে। একটু ভালো করে খেয়াল করো, আমার মাসিক বেতন আছে কত টাকা, 1500 টাকা। এক বছরে কত মাস, 12 মাস। যদি আমরা 12 দ্বারা গুণ করি 1500 তাহলে কত হয়, 18,000 টাকা। কত হয়, 18,000 টাকা। ঠিক আছে, এখন দেখো আমার টোটাল বেতন ছিল কত টাকা, টোটাল বেতন ছিল 18,000 টাকা। কিন্তু রেওয়া মিলে বেতন দেওয়া আছে কত টাকা, 14,000 টাকা। রেওয়া মিলে বেতন কত টাকা দেওয়া আছে, 14,000 টাকা। আমার টোটাল বেতন ছিল 18,000, রেওয়া মিলে পরিশোধ করছে কত, বেতন আছে কত, 14,000। তার মানে এখানে আরো যে 4,000 বাকি আছে, এই 4,000 টাকা কি এখানে আরো বকেয়া। এই 4,000 টাকা কি বলতো, এই 4,000 টাকা এখানে বকেয়া। ক্লিয়ার? তার মানে বকেয়া বা প্রদায় হিসাবে কত আসবে, 4,000 টাকা। ক্লিয়ার ভাইয়া, পুরো বুঝতে পারছি? বলেন বুঝতে পারছি কিনা? সো অরণ্য আনসার করছে 4,000 টাকা, ইয়েস। জান্নাত আরিবা, ওকে ওকে, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ যারা যারা কার্ড আনসার দিতে পারছি। আর সবাই একটু বেশি বেশি রেসপন্স করি। আমাদের অনেক পাল লিখছে 40,000 টাকা, সরি। সো এটা ভুল করা যাবে না, অ্যাকাউন্টিং এর একটা শূন্য যদি ভুল হয়ে যায় তাহলে ম্যাথটা পুরো ভুল হয়ে যাবে। একটু কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে, ঠিক আছে? তার মানে আমরা এখানে দেখলাম যে প্রদায় বেতন বের করতে হলে শুরুতে আমাদের দেখতে হবে টোটাল বেতন কত, নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেখতে হবে যে এখানে কত টাকা পরিশোধ করছে, যে টাকাটা পরিশোধ করা নাই সেটা হচ্ছে কি তোমার বকেয়া। ক্লিয়ার? সো এইটুকুই হচ্ছে আমাদের ম্যাথের আনসারটা। এবং এই টাইপের প্রশ্ন দেখলে ভয় পাওয়া যাবে না, কনফিডেন্স নিয়ে আনসার করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আমরা যদি দেখি যে কোনটি ব্যবসার অনগদ লেনদেন। এখন দেখো ব্যবসার অনগদ লেনদেন কোনটা। অনগদ লেনদেন যদি আমি আইডেন্টিফাই করতে যাই একদম সহজ ভাষায়, সেটা কি, যেটার সাথে নগদের কোনো সম্পর্কই নাই। নগদের কি নাই, কোনো সম্পর্কই নাই, নগদের কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, তাহলে ভাইয়া অনগদ লেনদেন কোনগুলো, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি এই ধরো অবচয়, অবচয়, অবলোপন, হ্যাঁ অবলোপন, তারপরে যদি আমরা দেখি অবক্ষয়, হ্যাঁ অবক্ষয়, তারপরে যদি আমরা দেখি ধরো প্রাপ্ত ভাট্টা এবং প্রদত্ত ভাট্টা, প্রাপ্ত এবং প্রদত্ত ভাট্টা। তারপরে যদি আমরা দেখি ধরো এই যে টার্মগুলো আমরা একটু দেখলাম এখানে, যে অবচয়, অবলোপন, অবক্ষয়, প্রাপ্ত ভাট্টা, প্রদত্ত ভাট্টা, এইগুলো হচ্ছে অনগদ লেনদেন। সহজ ভাষা, এগুলোর সাথে কি নাই, নগদের কোনো সম্পর্ক নাই। আমরা জাস্ট দুইটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করব। রাইসামনি আনসার করছো অবচয়, ইয়েস। ওয়াদিল আনসার করছো, টিপটি আনসার করছো। এই যে ভালো লাগতেছে, মানে সবাই যদি আনসার করে এটা ভালো লাগে, এবং তোমাকে দেখে তোমার একটা ফ্রেন্ড ইন্সপায়ার হবে, সেও আনসার করবে। এবং একটা টিচার কখন খুশি হয়, যখন স্টুডেন্ট ট্রাই করে, অ্যাটলিস্ট ভুল হোক, এখানে তুমি শিখতে আসছো, ভুল করবা বাট শিখবা তো, ঠিক আছে? সো এই জন্য ভুল হোক বাট সবাই আনসার করার ট্রাই করবে। যে রিয়া আনসার করছে, গ্রেট। তো দেখো আমরা যদি একটা জাবেদা করি অবচয়ের, অবচয় জাবেদা করলে কি হয়, যেমন ধরো অবচয় হিসাব ডেবিট, অবচয় ব্যয় বা খরচ হিসাব ডেবিট, হ্যাঁ অবচয় ব্যয় বা খরচ হিসাব কি হবে, এখানে ডেবিট হবে। এবং পুঞ্জীবিত অবচয় হিসাব, অথবা এটা আরেকটা নাম অবচয় সঞ্চিতি হিসাব, এটা কি হয়ে যাচ্ছে, ক্রেডিট হয়ে যাচ্ছে। তো দেখো অবচয়ের জাবেদা করলে এখানে অবচয়, পুঞ্জীবিত অবচয়, তার মানে নগদের কোনো সম্পর্ক এখানে নাই, মানে নগদের কোনো টাচও নাই, তাই ঠিক আছে? তো এখানে এটা একটা অনগদ লেনদেন। সেম ভাবে যদি তুমি ধরো প্রদত্ত ভাট্টা বা প্রাপ্ত ভাট্টা, বলতে পারো যে প্রদত্ত ভাট্টা, প্রাপ্ত ভাট্টা, ভাই এগুলো তো নগদ ভাট্টা। তার মানে নগদ ভাট্টা হওয়া সত্ত্বেও কেন এটা নগদ লেনদেন হবে না, কারণ হচ্ছে এটার সাথে নগদের কোনো সম্পর্ক নেই। আমরা যদি প্রদত্ত ভাট্টার জাবেদাটা করি, দেখো এই প্রদত্ত ভাট্টার জাবেদা যদি করি তাহলে দেখবো যে এই প্রদত্ত ভাট্টা এটার সাথে মূলত নগদের কোনো সম্পর্ক নাই। কারণ প্রদত্ত ভাট্টা হচ্ছে একটা ব্যয় হিসাব, এটা হয়ে যাবে ডেবিট। এবং এই প্রদত্ত ভাট্টা কার সাথে সম্পর্কিত, দেনাদারের সাথে। এবং দেনাদার হয়ে যাবে কি বলতো, দেনাদার হয়ে যাবে ক্রেডিট, দেনাদার হিসাব হয়ে যাবে ক্রেডিট, ঠিক আছে? দেনাদার হিসাব হয়ে যাবে ক্রেডিট।
ওকে, তার মানে আমরা প্রত্যেকেই এই যে টার্মগুলা শিখলাম সবাই এই টার্মগুলো নোট করে ফেলবো, বিকজ তুমি জানো না যে এই টার্মগুলো থেকে ঘুরে ফিরে প্রতিবার কোশ্চেন আসতেছে এবং তোমাদের সময় আসবে। ওকে, সো আমি ধাপে ধাপে পড়াবো, শুরুতে কয়েকটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতেছি এই জন্যই যাতে তুমি প্রিভিয়াস এর কোশ্চেন সম্পর্কে আইডিয়া জেনারেট করতে পারো এবং তুমি সহজেই বুঝতে পারো যে কোশ্চেন প্যাটার্ন কেমন, কোন টাইপের কোশ্চেন হয়। ঠিক আছে, আর আমরা যেভাবে পড়াবো টপিক ওয়াইজ তোমাদেরকে সাজেশন দিব, টপিক ওয়াইজ তোমাদেরকে যে টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো পড়াবো, যেগুলো না পড়ালেই নয়, এবং তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করাবো। ঠিক আছে, বোর্ড কোশ্চেন সলভ করে দিব, এটা ডান সবার? ওকে, পরের প্রশ্ন, অবচয়। অবচয় কাকে প্রভাবিত করে? অবচয় কাকে প্রভাবিত করে? অবচয় মূলত কি? অবচয় হচ্ছে মূলত একটা ব্যয়। অবচয় মূলত হচ্ছে একটা ব্যয়। তাহলে এই ব্যয় বা খরচ এটা মূলত কাকে প্রভাবিত করবে বলতো? এই ব্যয় বা খরচ কাকে প্রভাবিত করবে? নাম্বার ওয়ান, বিশদ আয় বিবরণী, কারণ আয় বিবরণীতে আমরা আয় ব্যয় দেখাই, আর অবচয়টা হচ্ছে পরিচালনা আয়ের মধ্যে যায়। নাম্বার টু, এটা মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করে না। নাম্বার থ্রি, আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাবিত করে। ইয়েস, কারণ আর্থিক অবস্থার বিবরণীতে আমরা স্থায়ী সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে দিই, তাই না? পুঞ্জীভূত অবচয় আমরা কি করি? বাদ দিয়ে দিই। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে অবচয় প্রভাবিত করে আয় বিবরণীকে, আর আর্থিক অবস্থার বিবরণীতে 1 এবং 3 এই দুইটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি তো? থ্যাংক ইউ অরণ্যা। এই তো এখন অনেকেই হচ্ছে রেসপন্স করতেছে, এই যে এতগুলো নতুন স্টুডেন্ট, ফার্স্ট ডে অ্যাটলিস্ট নিজের পরিচয়টা দাও যে আমি এই জায়গা থেকে ক্লাস করতেছি। ঠিক আছে, আজকে থেকে জার্নি শুরু, জাস্ট নিজের পরিচয়গুলো দাও, কারণ অনেক পড়াশোনা করব, অনেক কিছু শিখবো, জাস্ট জার্নিটা শুরু হচ্ছে, আমাদের উপর বিশ্বাস রাখো। শেষ সময় ইনশাল্লাহ আরেকটা কোশ্চেন সলভ করি, তোমাদেরকে সারপ্রাইজটা দেখাবো, একদম যেটা তোমরা হচ্ছে চাইছো সেটাই পাবে, এবং অনেকের হয়তো যতটুকু কল্পনা করছো তার থেকেও বেশি পাবে। ঠিক আছে, একটু পরে ঘোষণা দিব, তার আগে যে এখন সুন্দর মতো যেভাবে আনসার করতেছে, যে ওহিদুল আনসার করতেছে, হিয়া, ফারদিন, তারপর তুষা, জান্নাত, খোরশেদ আক্তার, ত্রিমা, হ্যাঁ, এরা হচ্ছে রেসপন্স করতেছো, আনসার করতেছো। সো তোমাদের মতামত গুলো শেয়ার করবা। ওকে, আমরা একটু পরে তোমাদেরকে মুনাফার হার শেখাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ আর্থিক অবস্থা বিবরণীর ম্যাথ সলভ করতে হলে, যেহেতু হচ্ছে তোমার সমাপনী দাখিলা, বিকৃত বর্ণের ব্যয়, সমন্বয় দাখিলা এইগুলোর জন্য লাগবে। অবশ্যই অবশ্যই এই জন্য তোমরা এই টার্মগুলো শিখবা, মুনাফার হার এবং শর্টকাট ট্রিক্স গুলা। ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, তার আগে অবচয় শেষ হয়ে গেল। এখন যেটা তোমরা চাইছিলা কি বলো তো আমাদের কাছ থেকে? কি চাইছিলা? ভাই বোর্ড কোশ্চেন সলভ করান। এক নাম্বার, আজকে একটু কম পড়াচ্ছি, বাট কেউ মন খারাপ করবে না, কারণ আমরা যেভাবে পড়াবো ক্লাসে এমন ভাবে পড়াবো যাতে তুমি ধরো এতদিন অনেক অ্যাকাউন্টিং শিখছো, এর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম পাবে, এবং শর্টকাট ট্রিক্স দিয়ে শেখাবো। আর অ্যাডমিশন টাইমে বা বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে বা বোর্ড পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় একটা ভয় কাজ করে যে এই ম্যাথ সলভ করতে পারবো না। সো তোমার ভিতরে যাতে একটা কনফিডেন্স থাকে, সো এমন ভাবে হচ্ছে শেখাবো। ঠিক আছে, সো বলো কি কি চাই তোমরা আমাদের কাছ থেকে? শেষ সময় কি কি চাও? বোর্ড কোশ্চেন সলভ, নাকি টপিক ওয়াইজ ক্লাস, নাকি সাজেশন, কোনটা? ওকে, আজকে জাস্ট একটু দেখাচ্ছি যে আমরা কি নিয়ে আসতেছি তোমাদের জন্য। সো তোমাদের জন্য ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্স। ঠিক আছে, সো এই মিনি ম্যারাথন কোর্সের মাধ্যমে তোমরা কি করতে পারবা? শুধু অ্যাকাউন্টিং না, শুধু অ্যাকাউন্টিং না, এখানে তুমি হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, তার মানে 4টা সাবজেক্টের একদম মোটামুটি কি করতে পারবা? এ টু জেড প্রিপারেশন শেষ সময় কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, আমাদের এই কোর্স থেকে, মিনি ম্যারাথন কোর্স থেকে, এবং কোর্স ফি কত জানো? মাত্র 40 টাকা। কেন এই 40 টাকা নিচ্ছি জানো? কারণ হচ্ছে এই 40 টাকা দিলে তুমি মনে মনে ভাববা, এবং তুমি হচ্ছে এটা বিশ্বাস করবে যে আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, তার মানে আমার ক্লাস করা লাগবে। কারণ ফ্রিতে দিলে অনেক সময় কি হয় জানো? তো ফ্রিতে তো পাইছি, ক্লাস পরে করবো না, মানে একটা অনীহা ভাব চলে আসে, এই জন্য 40 টাকা। ঠিক আছে, সো দেখো এই কোর্সে আমরা হিসাব বিজ্ঞানের 13টি এক্সক্লুসিভ ক্লাস দিব, এবং এই 13টি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা টপিক কমপ্লিট করবো, এবং সাথে সাথে বোর্ড কোশ্চেন সলভ। এখন দেখো এই 13টি ক্লাসে কি সম্ভব? আমরা এই 13টি ক্লাসে হচ্ছে কমপ্লিট করব কিভাবে? কারণ হচ্ছে যখন আমি একটা টপিক পড়াবো
ওই টপিকের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে ওইগুলো জাস্ট আমরা টাচ করব। যেগুলো টাচ না করলেই নয়, যেগুলো টাচ না করলে তুমি হচ্ছে কি করতে পারবা না, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে পারবা না। সো ওই টার্মগুলো টাচ করবে এবং ওখান থেকে তোমার কোশ্চেন কমন থাকবে। সো আমাদের এই টপিক ভিত্তিক ক্লাসের পাশাপাশি প্রত্যেক দিন টপিকের সাথে আমরা কি করবো, বোর্ড কোশ্চেন সলভ করাবো। তবে টপিক হচ্ছে যেমন একদম বিস্তারিত তুমি 3টা 4টা ক্লাস পাবে, ব্যাপারটা এমন না। প্রত্যেকটা টপিকের জন্য একটা করে ক্লাস পাবে এবং একটা ক্লাস আমরা জাস্ট সামারাইজ করব, সামারাইজ করে বোর্ড কোশ্চেন সলভ করব। ওকে, নাম্বার 1। নাম্বার 2, ম্যানেজমেন্টে তোমরা 8টি ক্লাস পাবে এবং 8টি ক্লাসের টপিক শেষ হবে। দেন হচ্ছে কি, দেন হচ্ছে তোমরা বিগত সালের বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। সাজেশন তো টপিক ওয়াইজ দিয়ে দিবে। প্রত্যেকটা টপিকে ধরো আমি আর্থিক অবস্থা পড়াচ্ছি, আমি তোমাকে বলে দিব এখান থেকে মুনাফার হার থেকে কোশ্চেন আসবে, বিক্রিত পণ্যের ব্যয় থেকে কোশ্চেন আসবে। এই টার্মগুলো কমপ্লিট করে দিব এবং সূত্রগুলো কি করব, সিকোয়েন্স দেখাই দিব। ওকে, এভাবে হচ্ছে কমপ্লিট করব। তারপরে দেখো উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের 8টি এবং ফাইন্যান্স ব্যাংকিং এর 8টি ক্লাস মাত্র 40 টাকায়। সো আমাকে বলো, তোমরা চাইছিলে শুধু হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ, এখন টপিক ওয়াইজ কি সাজেশন ক্লাসে পাচ্ছ। সো সবাই স্যাটিসফাইড? জাস্ট এইটুকু বলতেছি যে এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ যারা টার্গেট করছো গোল্ডেন A+, ঠিক আছে, সো তোমার প্রিপারেশন যতটা গুছানো আছে ইনশাল্লাহ এখানে এই ক্লাসগুলো আরো বেশি গুছানো হবে। আর যারা হচ্ছে মোটামুটি গুছানো আছে, কিছুটা হলেও ল্যাকিংস আছে, তাদের জন্য এটা 100% দরকার, ম্যান্ডেটরি। আর যারা কিছুই পড়ি নাই তাদের জন্য ইনশাল্লাহ তোমরা 70 থেকে 70+ মার্ক উঠাতে পারবা যদি এই ক্লাসগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত করো। ঠিক আছে, সো সবাই কি স্যাটিসফাইড? আমাকে বলো, আমি অনেক বেশি চিল্লাচ্ছি। স্যাটিসফাইড তো? সবাই স্যাটিসফাইড? হ্যাঁ, সবাই স্যাটিসফাইড? ক্লাস কবে থেকে শুরু হবে? সো এটা একটু জানাই দিব, খুব শীঘ্রই জানাবো। তো এখন আমাকে বলো যে কে কে হচ্ছে ভর্তি হবো আমাদের এই মিনি ম্যারাথন কোর্সে। মাত্র 40 টাকা এন্ট্রি, জাস্ট নামমাত্র ফি, বাট পাচ্ছ কি একদম ওভারঅল একদম ফুল প্যাকেজ, কমার্সের গ্রুপ সাবজেক্টের ফুল প্যাকেজ পাচ্ছ। এখন দেখো এখানে যারা টিচার প্যানেল আছে, অভিজ্ঞতা বলো কোনো সন্দেহ নাই, এবং ব্যাকগ্রাউন্ড বলো প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে এটা তুমি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ড্রিম থাকে, প্রথম টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এদিকে তুমি বাংলাদেশের সেরা গাইডলাইন পাবে। আমরা যেহেতু হচ্ছে অলরেডি কোথায় আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, তোমাদেরকে গাইড করে আমরা নিয়ে আসতে পারবো, এটা পয়েন্ট। এবং অভিজ্ঞতা বলতে গেলে আমরা 4 বছর অলরেডি 3টা ব্যাচ আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে শত শত শিক্ষার্থী আছে। ঠিক আছে, আর পাশাপাশি তোমাদের শাহাদাত ভাই আছে এবং আরো একজন টিচার যুক্ত হয়েছে হিসাব বিজ্ঞানে, যিনি 20 বছর প্লাস অভিজ্ঞ, তোমাদের মহসিন ভাইয়েরও স্যার। ঠিক আছে, তার মানে টিচার প্যানেল, মানে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে সেরা টিচার প্যানেল কমার্সের। ঠিক আছে, এবং তুমি ক্লাস করবা, ক্লাস করে হচ্ছে কি করবা, ফিডব্যাক দিবা যে আসলে আমরা কতটুকু পাচ্ছি। তবে এইটুকু বিশ্বাস রাখো, যতটুকু এক্সপেকটেশনে ভর্তি হবে এখানে তার থেকে 100% বেশি পাবে। যেটা তোমরা অলরেডি প্রথমে বুঝতে পারছো যে বোর্ড কোশ্চেন সলভ আমরা দেই নাই, আমরা টপিক ভিত্তিক সাজেশন ক্লাস দিব, দেন বোর্ড কোশ্চেন সলভ করব। তার মানে পরবর্তীতে কি পাবে তোমরা সেটা তো বুঝতেই পারছো। আচ্ছা যাই হোক, যারা যারা হচ্ছে আমরা ভর্তি হবো দ্রুত হচ্ছে কি করবো, আজকে পেজে নক দিব, অথবা আমাদের যে হেল্প নাম্বার আছে, যে দেখো এখানে হেল্প নাম্বারটা দিয়ে দেওয়া আছে 09617200500500, এই নম্বরে কল দিবা অথবা পেজে নক দাও, এডুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। আর আমরা খুব শীঘ্রই কি করব, ক্লাস শুরু করে দিব। আর এখানে যা কথা দিচ্ছি ইনশাল্লাহ তার থেকে বেশি দিব, কম না, তার থেকে বেশি দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো দেখি কে কে ভর্তি হবে, আমি একটু দেখি। আজকে জাস্ট একটু কম পড়াই, বাট তোমাদের আজকে মূলত আমি ক্লাসে নিতাম না, আমি তোমাদের সাথে বসতাম, হ্যাঁ, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের মতামতগুলো জানবো এবং সেটার ভিত্তিতে তোমাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে আসবো, এটাই প্ল্যানিং ছিল। তারপর হচ্ছে আমরা কিছু পড়াই দিচ্ছি, যাতে হচ্ছে তোমাদের গাইডলাইনের পাশাপাশি কিছু পড়ানো হয়। ঠিক আছে, কিছু পড়া কমপ্লিট হয়। ওকে, আমাদের ফারদিন আলম বলছে আমি, অনিকা অনু আছে, তারপর অরণ্যা আছে, তারপর হচ্ছে রাব্বি নাকি, ফারদিন আলম, ত্রিমা, স্যাটিসফাইড, তোহা, সুমায়া মিম, রাইসা মনি, আমাদের জাহিদ ভর্তি হতে চাই স্যার, গ্রেট। হ্যাঁ, জাস্ট পেজে নক দিবা। রিয়া ইসলাম, বাকি যারা আছি তারা কি খুশি না? হ্যাঁ, তারা কি খুশি না? ভাই তাড়াতাড়ি শুরু করেন, টাইম বেশি নাই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, তোমাদের একদম আগেই কমপ্লিট করব। আবার বলতেছি, প্রত্যেকটা টপিক আমরা টপিক ওয়াইজ সাজেশন দিব, টপিক ওয়াইজ আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে, দেন আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন আমরা বেশি জোর দিব, টপিকগুলো ক্লিয়ার করে আমরা বোর্ড কোশ্চেনে চলে যাবো সরাসরি। ঠিক আছে, প্রতিদিন আমরা একটা করে বোর্ড কোশ্চেন সলভ করব। ওকে, সো দ্রুত পেজে নক দাও এবং বিস্তারিত আমরা কোর্স প্ল্যানটা নেক্সট ক্লাসে দিয়ে দিব, একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে কোর্স প্ল্যানটা দিব।
আপাতত এইটুকুই তোমাদের জন্য সারপ্রাইজ, এবং এই সারপ্রাইজ পেয়ে বা এই সুযোগ পেয়ে, এই অপরচুনিটি পেয়ে খুশি তো? এই খুশি তো? বলতে হবে খুশি তো? হ্যাঁ, ওকে, আই এম ইন্টারেস্টেড, গ্রেট, থ্যাংক ইউ। ওকে, আমরা চলে যাই আবার পড়াশোনায়। আমরা আর কয়েকটা ম্যাথ সলভ করি। এই কোশ্চেনটা একটু দেখো প্রত্যেকেই, এই কোশ্চেনটা একটু দেখো। এইগুলো আমরা একটু প্রবলেম ফেস করি অনেক সময়। সেটা হচ্ছে যখন আমরা দেখি যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে বড়, সেটা থেকে আমরা কি করতে পারি না, আমরা বের করতে পারি না, ম্যাথ সলভ করে আনসারটা বের করতে পারি না, একটা ভয় কাজ করে। বাট এগুলো কোনো ভয় নাই, তুমি জাস্ট যেটা করবা, এই কোশ্চেন গুলো সলভ করতে হলে জাস্ট একটু সাহস দরকার। আর যদি প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করো তাহলে অবশ্যই অবশ্যই কনফিডেন্স থাকবে, যেগুলো ইজিলি হচ্ছে পারা যাবে। মিটানুর ঋতু বলছো যে ভাইয়া সাজেশন দিবেন শেষে। ইয়া, সাজেশন দিব, বাট আজকে না, ঠিক আছে? সাজেশন কোনো সাজেশন লাগবে না, আলহামদুলিল্লাহ, অনেক খুশি, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের জার্নিটা শুরু হচ্ছে, অনেক দূর যাবো এবং অনেক কিছু দেওয়ার বাকি আছে তোমাদেরকে, ঠিক আছে? সো সাজেশন ভাই পড়াবো, সাথে সাথে সাজেশন হয়ে যাবে, এবং আলাদা করে সাজেশন ভিডিও খুব শীঘ্রই আসতেছে তোমাদের জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। ওকে, তো একটা স্ক্রিনশট দেই প্রত্যেকে একটা স্ক্রিনশট দেন, দিয়ে আমরা পরবর্তী কোশ্চেনটা চলে যাব। মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত? তার মানে 6 নম্বর বলছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত। অবচয়যোগ্য মূল্য সবাই বের করতে পারি, যে একটা মেশিনের ক্রয় মূল্য থেকে যদি আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দেই, ক্রয় মূল্য থেকে যদি আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দেই অবচয়যোগ্য মূল্য, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি পাবো? অবচয়যোগ্য মূল্য। তার মানে বাদ দিতে হবে ক্রয় মূল্য থেকে, ভাইয়া পুরা কি বাদ দিতে হবে? ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে, তাই তো? ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে। এখন দেখো ক্রয় মূল্য কত আছে এখানে। 2022 সালে 1 জানুয়ারি তারিখে মিসেস শারমিন 4 লক্ষ টাকার দিয়ে একটি কি করছে? মেশিন ক্রয় করছে। মেশিনটির পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় দেওয়া আছে যথাক্রমে কত টাকা কত টাকা? 5,000 টাকা, 15,000 টাকা। আমরা জানি একটা স্থায়ী সম্পদ এটা ব্যবহার উপযোগী করতে আনুষঙ্গিক যে খরচগুলো হবে, এই খরচগুলোকে কি করতে হবে? মেশিন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। মেশিন হিসাবে কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে, নাম্বার 1। ওকে, ইমরান সবার আগে আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান। একটু ওয়েট করো, এখন ঠিক হয়ে যাবে এটা। কোন আনসার করছো? ওকে, ডান, চলে আসছে। তাহলে দেখো 4 লক্ষ টাকা, 5,000 টাকা এবং 15,000 টাকা, তাহলে 4,20,000 টাকা টোটাল আমার মেশিনের ক্রয় মূল্য। সেখান থেকে আমরা বাদ দেবো ভগ্নাবশেষ মূল্য। এখানে দেওয়া আছে সুন্দর করে ভগ্নাবশেষ মূল্য। এখন দেখো ভগ্নাবশেষ মূল্য, অতিরিক্ত মূল্য, বর্জ্য মূল্য দেওয়া আছে কত টাকা? দেওয়া আছে 10,000 টাকা। তার মানে এখান থেকে 10,000 টাকা যদি আমি বাদ দেই তাহলে কত আসে? তাহলে আসে 4,20,000 থেকে 10 বাদ দিলে 4,10,000 টাকা। ক্লিয়ার? 4,10,000 টাকা। ওকে, এটা বারবার প্রবলেম করতেছে, একটু ওয়েট করে একটু। এই মোফাজ্জল, এই ব্যাটারি প্রবলেম হচ্ছে, আসো তো। এটা 2বার দিলাম, তারপর আবার সমস্যা হচ্ছে। ওকে, যারা যারা কারেক্ট আনসার দিতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে অবচয়যোগ্য মূল্য বের করতে হলে জাস্ট এইটুকুই ফোকাস করতে হবে, ক্রয় মূল্যটা। এখন ক্রয় মূল্যটা কিভাবে বের করবা? এখানে অবচয়যোগ্য মূল্য বের করতে হলে শুরুতে ক্রয় মূল্য বের করতে হবে। একটা স্থায়ী সম্পদ, সেটার সাথে আনুষঙ্গিক খরচগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটাই বলছে সরল রৈখিক মেথডে, দ্রুত করো, সরল রৈখিক মেথডে পুঞ্জীবিত অবচয় পরিমাণ কত টাকা 2024 সালে। একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলি। সো তোমরা একটু সাজেশন দিতে পারো যে মূলত তোমরা কোন টাইপের ক্লাসগুলো চাও। আমরা যেটা দিচ্ছি এটা কতটুকু স্যাটিসফাইড, এবং তোমাদের কি চাওয়ার আছে আমাদের কাছ থেকে, কি পাওয়ার আছে বলো।
ওকে, আমরা ক্লাস আস্তে আস্তে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের চাওয়াটা কি বলো? বুঝছে? হোয়াট ইজ দিস? আসে নাই তো। রিয়া আসলাম আনসার করছো, গুড। কি প্রবলেম? একজন বলছে ইকোনমিক ক্লাস চাই ভাই। ওকে, সো মাথায় রাখলাম। বাকি যারা আছে তারা একটু বলি, একটু রেসপন্স করি। আছে, তবে এটা একটু খেয়াল রাখি, একটু পরে পরে জায়গা কিন্তু, হ্যাঁ একটু খেয়াল রাখা। আর এখানে একটু পানি দিতে বললো। আর কিছু চাই? ওকে, সো এবার আমরা কি করব, পুঞ্জীবিত অবচয় বের করব 2024 সালে। 2024 সালে আমরা পুঞ্জীবিত অবচয়টা বের করব। শুরু করা যাক তাহলে। তো শুরুতে দেখো এখানে কি বলছে। এখানে আমরা কোশ্চেনটা একটু দেখতে হবে যে কোশ্চেনটা আসলে কি আছে। 2022 সালে শুরু হয়েছে এবং 2022 সালে আমরা অলরেডি হচ্ছে কি করছি, অবচয়যোগ্য মূল্যটা বের করে ফেলছি। কত বের হয়েছিল? বের হয়েছিল 4,10,000 টাকা। এখন 2022 সালে শুরু হয়েছে, বাট বের করতে বলছে 2024 সালের পুঞ্জীবিত অবচয়। তাহলে তারিখটা একটু খেয়াল করো, তোমার কয় বছর অবচয় বের করতে হবে এখানে। এখানে শুরুতে 2022 সালে শুরু হয়েছে 1 বছর, 2023 2 বছর, 2024 তার মানে 3 বছরের অবচয় বের করতে হবে। তাহলে আমরা পুঞ্জীবিত অবচয়টা পেয়ে যাব। পুঞ্জীবিত অবচয় কি? একাধিক বছর অবচয় একসাথে অ্যাকুমুলেট করা, এটাই হচ্ছে কি পুঞ্জীবিত অবচয়। তার মানে ভাইয়া আমরা জানি সরল রৈখিক মেথডে, প্রতি বছর অবচয় কি থাকে? প্রতি বছর অবচয় সমান থাকে। কি থাকে? সমান থাকে। তার মানে প্রতি বছর অবচয় কি হবে? সমান হবে। 1 বছর অবচয় বের করতে পারলে আমরা 10 বছরেরটা বের করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বের করে ফেলি অবচয়টা 4,10,000 টাকা। এই 4,10,000 টাকা হচ্ছে ছিল তোমার কি বলতো, 4,10,000 টাকা ছিল অবচয়যোগ্য মূল্য। ম্যাথকাল কত? 10। এই ম্যাথকাল ছিল কত? 10। তাহলে আমাদের 41,000 টাকা এটা হচ্ছে 1 বছর অবচয়। এই 41,000 টাকা এটা কি? 1 বছর অবচয়। 41,000 টাকা 1 বছর অবচয়। আর বের করতে হবে 1 2 3 3 বছরে বের করতে হবে। 41,000 ইন্টু 3, তাহলে দেখো 0 0 0 3 একে 3 3 4 12, 1,23,000 টাকা। তার মানে পুঞ্জীবিত অবচয় কত হয়েছে? 1,23,000। ক্লিয়ার? পুঞ্জীবিত অবচয় কত হয়েছে? 1,23,000 টাকা। সবাই বুঝতে পারছি? ভাইয়া পুরা গট ইট? অনেক পার আনসার করছে সি নাম্বার। বাকি যারা আছি বুঝে বুঝে আনসার করতেছি তো? এটা সবাই ক্লিয়ার? ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার ওয়েট। এই কোশ্চেনটা কি আছে? বন্ধকি ঋণ আর্থিক অবস্থার ঋণ কোন শিরোনামে থাকে? বন্ধকি ঋণ এটা কি? এটা হচ্ছে বড় একটা ঋণ। তার মানে এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ঋণ, তাই তো? তার মানে বন্ধকি ঋণটা হচ্ছে কি একটা দীর্ঘমেয়াদী ঋণ। এই দীর্ঘমেয়াদী ঋণ এটা দেখানো হয় আর্থিক অবস্থার ঋণ কোন পাশে? দায় পাশে। কোন শিরোনামে? দীর্ঘমেয়াদী দায় নামক শিরোনামে দেখানো হয়। ঠিক আছে, এটা শেষ। তারপর আমরা দেখব পরেরটা, বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? আমরা জানি বিশদ আয় বিবরণী তৈরি করা হয় মূলত একটা প্রতিষ্ঠানের মোট মুনাফা এবং নিট মুনাফা অথবা মোট ক্ষতি বা নিট ক্ষতি বের করার জন্য। ঠিক আছে, তাহলে এই বিশদ আয় বিবরণী থেকে আমরা প্রতিষ্ঠানের মূলত জানতে পারি যে প্রতিষ্ঠানের কতটুকু আয় হয়েছে, ইনকাম হয়েছে। তার মানে আমরা মোট লাভ বা মোট ক্ষতি জানতে পারি এবং নিট লাভ অথবা নিট ক্ষতি জানতে পারি। ঠিক আছে, এইটুকু আমরা কি করতে পারি? জানতে পারি
বিশদ আয় বিবরণীর মাধ্যমে। এখন দেখো বিশদ আয় বিবরণী আসতে পারে, শুধু আয় বিবরণীর নাম আসতে পারে, তারপর আবার চলে আসতে পারে এমন ভাবে নামটা যে হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। এই কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে কি বিশদ, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে কি বিশদ আয় বিবরণী, ঠিক আছে, মানে হচ্ছে বিশদ আয় বিবরণী। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটাও একটা অনুচ্ছেদ দেওয়া আছে, চমৎকার একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা দিয়ে আমরা তোমাদেরকে মূলত আজকে মুনাফার হারটা শেখাবো, এবং মুনাফার হার শেখানো শেষ হওয়ার পর তারপর আমরা চলে যাব এই কোশ্চেনগুলো সলভ করতে। সবাই হচ্ছে মুনাফার হারটা পারি কিনা একটু তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমি মুনাফার হারটাকে ডিটেলসে শেখাবো নাকি হচ্ছে কোশ্চেন সলভ করবো সরাসরি। এটা ডিপেন্ড করবে তোমাদের উপর। যদি তোমরা বলো যে ভাইয়া ভাইয়া প্রথমে বেসিক ক্লাস যতটুকু লাগবে তারপর বোর্ড কোশ্চেন সলভ, এটা সবচেয়ে বেটার হবে, কারণ যদি থিওরি বেসিক না জানি তাহলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এই প্ল্যানটাই করছি, সমস্যা নাই। তো মুনাফার হারটা কি পড়ানো লাগবে একটু দেখাই, শর্টকাট ট্রিক্সটা একটু দেখাই মুনাফার হারের, দেন আমরা এই কোশ্চেনটা সলভ করব। মুনাফার হার এটা নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়, এবং এখান থেকে এমসিকিউ 1-2 মার্ক কমন থাকবে, 1 থেকে 2 মার্ক কমন থাকবে। যারা পারি, যারা আগের স্টুডেন্ট তারা প্রত্যেকেই পারি, তারা একটু ধৈর্য ধরি এবং সবাই একটু মনোযোগটা দেখি। তো একটা সিকোয়েন্স মনে রাখবো তোমরা, 16.67%, তারপরে 20%, তারপরে 25%, 33.33%, এটা মুখস্থ করে ফেলবা, 50% এবং 100%। ওকে, এটা একটু মুখস্থ করবে। এখন মনে রাখবা ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে, ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার, এই দুটো পয়েন্ট একটু মনে রাখবা। ক্রয় মূল্য অথবা ব্যয়, এটার উপর মুনাফার হার সবসময় বেশি থাকে, এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কি থাকে, বিক্রয় মূল্যের উপর কম থাকে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। এটার উপর কি থাকে, বেশি থাকে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, আর বিক্রয় মূল্যের উপর কি থাকে, কম থাকে। এই দুইটা পয়েন্ট একটু মুখস্থ করে ফেলবা। ক্রয় মূল্যের উপর মুনাফার হার অথবা ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে, আর এই বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কি থাকে, কম থাকে। তাহলে ভাই আমরা যদি দেখি 16.67 অর্থাৎ 16.67%, এটা যদি হয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে, 20%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। বিক্রয় মূল্যের উপর 20 হলে ক্রয় মূল্যের উপর কত হবে, 25, কারণ কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। যদি বিক্রয় মূল্যের উপর 25 হয়, ক্রয় মূল্যের উপর হবে 33.33%, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। যদি বিক্রয় মূল্যের উপর 33.33% হয়, ক্রয় মূল্যের উপর হবে 50%, কারণ মুনাফার হার বেশি থাকে ক্রয় মূল্যের উপর। সেম ভাবে বিক্রয় মূল্যের উপর যদি 50 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে, 100। বুঝতে পারছি, কারণ ক্রয় মূল্যের উপর বা ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে। এবার একটু যদি আমরা উল্টা দিকে আসি, ক্রয় মূল্যের উপর 100 হয়, বিক্রয় মূল্যের উপর 50, ক্রয় মূল্যের উপর 50 হলে বিক্রয় মূল্যের উপর কত, 33.33, ক্রয় মূল্যের উপর 25 হলে বিক্রয় মূল্যের উপর 20, কারণ বিক্রয় মূল্যের উপর অলওয়েজ মুনাফার হার কম থাকে। এই সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলবা। এই সিকোয়েন্স থেকে যদি আসে তাহলে তুমি মুনাফার হার 1 সেকেন্ড আনসার করতে পারবা। এখন আমরা একটু তোমাদেরকে দেখাবো যে এটা আসলে কিভাবে বের করে, এটা আমরা শেখাবো। এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করে, এটা আমরা তোমাদের কি করব, শেখাবো। ঠিক আছে, শুরু করা যাক। শুরুতে দেখো, এবার এইটুকু মনে রাখবা, ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি থাকে তাহলে যোগ প্রক্রিয়া, ব্যয়ের উপর থাকলে যোগ প্রক্রিয়া, আর বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া। এখন দেখো এটা একটা ট্রিক্স, যে যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকে বা ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া থাকে, এইটা একটু খেয়াল রাখবা, তাহলে যোগ প্রক্রিয়ায় করবো আমরা। কোন প্রক্রিয়ায়, যোগ প্রক্রিয়ায়। আর যদি বলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে, তাহলে আমরা অ্যাপ্লাই করব বিয়োগ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া। এখন দেখো বিয়োগ প্রক্রিয়াটা কিভাবে, এই দেখো এটা তুমি মনে রাখতে হবে, বিয়োগের প্রথমে বি আছে, বিক্রয়ের প্রথমে বি আছে, তার মানে সহজে মনে রাখতে পারবা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকলে বিয়োগ প্রক্রিয়া, ক্রয় মূল্য বা ব্যয়ের উপর থাকলে যোগ প্রক্রিয়া। এখন ধরো তোমাকে যদি বলে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর কত, কিসের উপর দেওয়া আছে, ধরো ক্রয় মূল্যের উপর দেওয়া আছে 25, এই ক্রয় মূল্যের উপর যদি 25 হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত। এখন ক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার দেওয়া থাকে, কি প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া। তো দেখো উপরে 25, নিচে কি 100 সাথে 25 যোগ হবে 125, করলে দেখো আমার কত হয়, 25 কে 25, 5 25 100, 5 দ্বারা ভাগ করলে 5 20 100, এই দেখো 20% বের হয়ে গেছে। এই সিকোয়েন্সটা মুখস্থ করবা, এখানে তুমি 1 সেকেন্ডে কি করবা, আনসার করবা। এখন এই সিকোয়েন্সের বাইরে থেকে তো কোনো সংখ্যা চলে আসতে পারে, তখন কি করবা, তখন এই নিয়মটা অ্যাপ্লাই করে বের করবা। মুনাফার হার থেকে একটা বা দুইটা এমসিকিউ কমন থাকবে, পাশাপাশি তুমি যখন সমাপনী মজুত পণ্য বের করবা,
বিক্রিত পণ্যের মূল্য বের করবা, ক্রয় বের করবা, প্রারম্ভিক মজুত পণ্য বের করবা, তখন তোমার কি করবে, এই মুনাফার হারটা লাগবে, তখন কি মুনাফার হারটা লাগবে। ঠিক আছে, তো এটা বুঝতে পারছি আমরা। একটু সবাই একটু মনোযোগ দিয়া, সবাই একটু মনোযোগ দেই, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি কিনা। আজকে একটু কথা বলতেছি, একটু সময় বেশি লাগতেছে, বাট আমাকে বলো, আমরা ক্রয় মূল্যটা বুঝতে পারছি, ক্রয় মূল্যটা বুঝতে পারছি কিনা, তাহলে আমরা বিক্রয় মূল্যটা বের করব। ক্রয় মূল্যটা ক্লিয়ার হলে আমরা বের করবো কি, বিক্রয় মূল্যটা। এখন দেখো বিক্রয় মূল্যের উপর যদি দেওয়া থাকে তাহলে কি হবে, এই বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, ধরো বিক্রয় মূল্যের উপর আছে 20%, তাহলে ক্রয় মূল্যের উপর কত, বিক্রয় মূল্যের উপর আছে বিয়োগ প্রক্রিয়া, তার মানে 20, আর নিচে কি করতে হবে, 100 থেকে 20 মাইনাস করতে হবে, 100 মাইনাস 20, একদম ভেঙে ভেঙে দেখালাম, মুনাফার হার 100 দ্বারা গুণ করতে হয়, ধরো 20, আর এখানে কত আসছে 80, 20 একে 20, 4 20 80, 4 25 100, এই যে দেখো 25% বের হয়েছে। তার মানে বিক্রয় মূল্যের উপর যদি 20 হয়, ক্রয় মূল্যের উপর কত 25, এই যে বের হয়ে গেছে। সো মুনাফার হারটা আগে শিখালাম, এটা অনেক বেশি দরকার। মুনাফার হার যদি না শিখো তাহলে তুমি আলটিমেটলি অনেক বেশি পিছায় পড়বা। ঠিক আছে, কোনটা বুঝে নাই রিয়া, আরেকবার বলি, ভর্তি হবে কেমনে ভাইয়া ইমরান বলছো, জাস্ট হচ্ছে পেজে নক দিবা, পেজে নক দিবা, অথবা এই যে হেল্প নাম্বারটা দেওয়া আছে এখানে, এই যে দেখো এই হেল্প নাম্বার ফোন দিবে, ফোন দিলেই তোমাদের কি করবে, অ্যাড করে নিবে। ইয়েস অনিক পাল। সো দেখো মুনাফার হারটা আমরা একদম কি করলাম, এই মুনাফার হারটা আমরা দুইটা মেথডে শিখলাম। এই মেথডে এর ভিতর থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে পরীক্ষা আসার, বাট এটার বাইরে থেকে আসলে কি করতে পারবা, তুমি আনসার করতে পারবা। ওকে, এটার বাইরে থেকে আসলে কি করতে পারবা, আনসার করতে পারবা। ওকে, আমরা চলে যাচ্ছি কোশ্চেন সলভিং এ। এখানে বলছে অনুচ্ছেদটা দেওয়া আছে, আমরা পরবর্তীতে কোশ্চেন দেখবো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত, কি বের করতে বলছে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তাহলে আমরা শুরুতেই বের করি বিক্রিত পণ্যের ব্যয়টা। তো দেখো শুরুতে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে কি কাজ করতে হবে, দেখতে হবে যে কি কি ইনফরমেশন আছে, এটার উপর ডিপেন্ড করবে। দেখো প্রারম্ভিক মজুত পণ্য আছে কত টাকা, 40,000 টাকা, আমি প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা লিখলাম। নিট ক্রয় আছে কত, 1,50,000। রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক আসে না, রপ্তানি শুল্ক আসে পরিচালন ব্যয়, বাট মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমদানি শুল্কটা আসে, রপ্তানিটা আসে না। তাহলে শুধু ক্রয়টা আসবে কত, 1,50,000। এই যে 1,50,000 টাকা যোগ করলাম, তাহলে কত হয়, 1,90,000। এই 1,90,000 টাকা হচ্ছে তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা কি, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে আমরা যদি সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দেই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বা মূল্য দেওয়া আছে 30,000 টাকা। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমি যখন বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য, তখন পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। জাস্ট সূত্রটা একটু মুখস্থ করা লাগবে, সূত্রটা একটু মনে রাখা লাগবে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার, সবাই বুঝতে পারছি ভাইয়া, পুরা সবাই বুঝতে পারছি। অনিকা আনসার করছো, সুমাই আনসার করছো, রোহান রোহান আনসার করছে, ইমরান, রাকিবুল, ত্রিমা, 1,60,000। ইয়েস, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে হলে অবশ্যই 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 কি করতে হবে, সূত্রটা জাস্ট মনে রাখা লাগবে। তো আমরা একটা কোশ্চেন সলভ করলাম, এখন একটা কোশ্চেন তোমাদের সলভ করতে দিব, দেখি সলভ করতে পারো কিনা, দেখা যাক। ঠিক আছে, এই কোশ্চেনটা এটার সাথে রিলেটেড, বাট একটু ঝামেলা আছে। এখানে দেখো 11 নম্বর কোশ্চেনটা, তবে মোট মুনাফার পরিমাণ কত, তবে মোট মুনাফার পরিমাণ কত, এটা আমার ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এখানে একটু চেঞ্জ আসছে, সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা, আগে সমাপনী মজুত পণ্য ছিল কত টাকা, 30,000 টাকা। এখন সমাপনী মজুত পণ্য কি করছে, 20,000 টাকা। তার মানে নতুন করে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। তাহলে আমরা একটু বের করি। আমাদের প্রতিষ্ঠানের টোটাল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসলে 1,90,000, যেটা অলরেডি আমরা প্রিভিয়াস কোশ্চেনে সলভ করছি। এবার সমাপনী মজুত পণ্য কত আছে, 20,000 টাকা। 20,000 টাকা আমি যদি মাইনাস করে দেই, তাহলে দেখো আমাদের 1,70,000 টাকা আসে। 1,70,000 টাকা আসে কি আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সরি বিক্রিত পণ্যের ব্যয়। সো এই বিক্রিত পণ্যের ব্যয়টা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল আগের কোশ্চেনটা থেকে। ওকে, নাম্বার 1। নাম্বার 2, এই 1,70,000 টাকা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়,
এখান থেকে আমরা যদি দেখি, এখানে বলছে বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20%। এই বিক্রয়ের উপর মোট মুনাফার হার কত পার্সেন্ট? 20%। মোট মুনাফার হার কার উপর দেওয়া? বিক্রয়ের উপর। মোট মুনাফার হার কার উপর দেওয়া? এই বিক্রয়ের উপর দেওয়া। এখন বিক্রয় মূল্য কি আছে? একটু খুঁজে দেখো তো, আছে? 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 নাই। তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া নাই। টাকা পেমেন্ট কিভাবে করব ভাই? পেজে নক দাও, পেজে নক দিয়ে তোমাকে ডিটেলস বলে দিবে, কোনো সমস্যা নাই। পেজে নক দাও, ডিটেলস বলে দিবে। আর যারা যারা শেয়ার করছো আজকের ক্লাসটি, তারা কিন্তু পিডিএফ পেয়ে যাবা। ওকে, তারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো ভাই, এখানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে 20%, বাট বিক্রয় মূল্য দেওয়া নাই। বিক্রয় মূল্যের উপর 20 হলে ক্রয় মূল্যের উপর কত, বা বিক্রিত পণ্য ব্যয়ের উপর কত হবে? ব্যয়ের উপর হবে 25। এখন 25% যদি আমি করি তাহলে বের হয়ে যায় 25%। তোমরা বের করো। এই 25% বের করলে আমার আসে 42,500। এই 42,500 তাহলে কি আসবে এখানে? মোট মুনাফা। মোট মুনাফা কত আসলো? 42,500। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? 42,500 এখানে তাহলে ইরিন 42,500 লিখছো। 42,500 তাহলে তোমাদের মোট মুনাফা। ঠিক আছে, প্রতিষ্ঠানের মোট মুনাফা তাহলে 42,500। কিন্তু এখানে ম্যাথটা কিন্তু ইজি ছিল, তবে তুমি যদি এই যে এইটুকু খেয়াল না করো তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। আগের বিক্রিত পণ্যের উপর ধরে যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তখন কি হবে? ভুল হয়ে যাবে। আমরা একটুবার দ্রুত যাব, যেহেতু মোটামুটি অনেক ডিটেলস ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম, এবার আমরা একটু দ্রুত আগাবো। ওকে, সো 3 - 125% ধরতে পারছো। আর আমি এই জন্যই তোমাদেরকে কি করছি, শুরুতেই বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি মুনাফার হারে। ঠিক আছে, আর এটা দরকার ছিল। এটা যদি ক্লিয়ার না করতাম তাহলে তোমার জন্য একটু হলে কি হতো, টাফ হতো। পিডিএফ কিভাবে পাবো? দেখো, তোমরা যখন আমাদের পেজ বেসে যুক্ত হয়ে যাবে তখন একদম ইজিলি পিডিএফ পেয়ে যাবে। একটা আমাদের ড্রাইভ লিংক থাকবে এবং একটা পোস্টে আমরা সব ডিটেলস একসাথে দিয়ে দিব, অ্যাড করে দিব। ওখানে ক্লিক করবা, পিডিএফ পেয়ে যাবে। বাট আজকের জন্য যেটা করতে হবে, পেজে একটু নক দিতে হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের নতুন, এখন আমরা কি করি নাই, গ্রুপ ক্রিয়েট করি নাই। তোমরা আজকে থেকে যদি ভর্তি হও, কালকে ইনশাল্লাহ গ্রুপ আমরা ক্রিয়েট করব এবং সেখানেই তোমরা সব ধরনের আপডেট পাবে ইনশাল্লাহ। তো এখানে দেখো, এটা কি বলছে? এখানে বলছে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো, রেওমিলের বিজ্ঞাপন খরচ দেওয়া আছে কত টাকা? 50,000 টাকা। আমরা লিখলাম এবং বলছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করে 10। তাহলে এই 10,000 টাকা এখানে অ্যাড হবে। এটাও কি বিজ্ঞাপন এক প্রকার। তাহলে টোটাল কত হলো? 60,000। এই 60,000 টাকা এখানে বিজ্ঞাপন। বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করলে, এখন এই 4 বছরের মধ্যে সমন্বয় করলে ধরো আমি যদি 4 দ্বারা ভাগ করি, এখানে আসে 15,000। এই 15,000 হচ্ছে আমার বিজ্ঞাপন খরচ। এটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয় বা খরচ। তার মানে এই 50 থেকে যদি আমি হচ্ছে 15 বাদ দিয়ে দেই, বাকি সরি এই 60 থেকে যদি আমি 15 বাদ দিয়ে দেই, বাকি যে 45,000 টাকা থাকে 3 বছরের অগ্রিম থাকে বিজ্ঞাপন, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। আর 1 বছরের 15,000 টাকা, এটা হচ্ছে কি আমার খরচ। এটা হচ্ছে কি আমাদের খরচ। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা? 45,000 টাকা। দেখি কে কে কারেক্ট আনসার করছো। ওকে, আমাদের রাকিবুল ইসলাম আনসার করছো, অনিক পাল আনসার করছো, অনিকা অনু, রোহানা 45,000 টাকা। ইয়েস, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর দেখো ব্যাটেরটা হচ্ছে সবসময় তোমরা জানো যে 115 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়, 15 দিয়ে গুণ করতে হয়। কারণ বাংলাদেশের আইনে 15% ব্যাট ধার্য করা হয়েছে, তাই না? তাহলে ভাইয়া ব্যাট সহ পণ্যের বিক্রয় মূল্য আছে কত টাকা? 5,900 টাকা। আমরা লিখে ফেললাম। তারপরে বিক্রয় ফেরত আছে, আমরা ফেরতটা বাদ দিব কত টাকা? 1,500 টাকা। 1,500, তাই না? হ্যাঁ, 1,500 বাদ দিলে আমাদের 0,05 হাত থাকে না, এক যদি বাদ দিই তাহলে 58,500। এখন এই 58,500-কে আমরা কি করব? ভাগ করব 115 দ্বারা। ট্যাক্স ব্যাট বললে কি করবো? 115 দ্বারা ভাগ করবো, 15 দিয়ে গুণ করবো। আমরা 15% ট্যাক্স বের করি সবসময়। তাহলে 7,500 আসে। কত আসে? 7,500। এই 7,500 হচ্ছে তোমার এখানে ব্যাটের পরিমাণটা। বুঝতে পারছি? তার মানে 7,500 হচ্ছে কি তোমার এখানে ব্যাটের পরিমাণটা। ওকে, ক্লিয়ার? পরবর্তী দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? বিক্রয়ের উদ্দেশ্যে কিনতেছো, এখন একটা স্থায়ী সম্পত্তি, এটা হতে পারে জমি, এটা হতে পারে আসবাবপত্র, এটা হতে পারে দালান কোঠা। তার মানে এটা হতে পারে ধরো আসবাবপত্র,
আসবাবপত্র হতে পারে, দালান কোঠা হতে পারে। এইগুলা যদি আমি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি তখন এইগুলো আমার কাছে স্থায়ী সম্পদ না, তখন এটা হয়ে যাবে কি আমার কাছে পণ্য। আমরা যদি ব্যবহারের উদ্দেশ্য করি তাহলে হবে স্থায়ী সম্পদ, বাট বিক্রয়ের উদ্দেশ্য করলে বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমি ক্রয় করি এই স্থায়ী সম্পদগুলা, তাহলে এইগুলো আমার কাছে পণ্য হয়ে যাবে, বা আমরা তখন কি করব, ক্রয় মূল্য লিখবো। ঠিক আছে, তার মানে ক্রয় হিসাব, এটা কি করতে হবে, ক্রয় হিসাবে লিখতে হবে। ঠিক আছে, যখনই এটা পণ্য তখনই কি করতে হবে, এটা ক্রয় হিসাবে লিখতে হবে। মেরা আনসার করছো, তারপরে হচ্ছে শারমিন, রোহানা, অনিকনু, ইরিন প্রত্যেকে আনসার করছো। মেরা রহমান, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো অল আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। যেটা দরকার একটু কোশ্চেনটা ভালো করে সময় নিয়ে পড়বা, তা না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ওকে, লাস্ট কোশ্চেন আজকের, কারণ হচ্ছে আরেকটা কোশ্চেন সলভ করাতে পারি আজকে, যেহেতু অনেক বেশি কথা বললাম এবং তোমাদের সাথে আলোচনা করলাম আর আমাদের কোর্স সম্পর্কে জানালাম, এই জন্য আমরা আজকে একটু কম সলভ করবো, দেন নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ধুমসে পড়াশোনা শুরু করে দিব। ঠিক আছে, একদম ফুল সলভ করাবো পুরো বোর্ড, পাশাপাশি টপিক ওয়াইজ আমরা আলোচনা করব। ওকে, এখানে বলছে 5,000 টাকার প্রদায় বিলের স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে কি প্রভাব বা পরিলক্ষিত হবে। এখন দেখো, প্রদায় বিলের স্বীকৃতি প্রদান করছে, এখন প্রদায় বিলে হচ্ছে কি করছে, স্বীকৃতি প্রদান করছে 5,000 টাকা, হিসাব সময় কি প্রভাব পড়বে। প্রদায় যে দায়টা ছিল এটা কমে যাচ্ছে, কিসের বিনিময়ে, প্রদায় বিলের মাধ্যমে। এখানে আবার দায় একটা বেড়ে যাচ্ছে, তার মানে আমার একটা দায় কমে যাচ্ছে, একটা দায় বেড়ে যাচ্ছে। আলটিমেটলি আমার দায় কি আছে, অপরিবর্তিত আছে। ঠিক আছে, তাহলে আমাদের দায় বাড়বে, দায় কমবে, আলটিমেটলি দায়টা কি আছে, অপরিবর্তিত আছে। নিচের কোন গুচ্ছটি অলিক সম্পদ। আমরা প্রত্যেকে জানি অলিক সম্পদ ও ভুয়া সম্পদ কোনগুলা। অলিক সম্পদ, এটার আরেকটা নাম হচ্ছে মিথ্যা সম্পদ। হ্যাঁ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ অথবা ভুয়া সম্পদ। যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্বই নেই সেটা হচ্ছে কি, ভুয়া সম্পদ। যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নেই সেটা হচ্ছে কি, ভুয়া সম্পদ। ঠিক আছে, তাহলে দেখো, প্রাথমিক খরচাবলী, অবলেখকের কমিশন, অথবা আমরা বলতে পারি কমিশন আরেকটা নাম কি, দোস্তরি। অবলেখকের কমিশন বা দোস্তরি, অথবা আমরা বলতে পারি শেয়ার বাট্টা। কি বলতে পারি, শেয়ার বাট্টা। এই শেয়ার বাট্টার আরেকটা নাম কি, ঋণপত্রের বাট্টা, তাই না। শেয়ার বাট্টা, ঋণপত্রের বাট্টা, শেয়ার অবহার, অথবা বলতে পারতেছি আমরা এখানে প্রাথমিক খরচাবলী, অবলেখকের কমিশন বা দোস্তরি, এগুলো হচ্ছে ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ। এইগুলা মূলত এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই, এই জন্য এগুলোকে বলা হয় ভুয়া সম্পদ বা মিথ্যা সম্পদ। আগে আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপটা একটু দেখি, শেষ হচ্ছে না কেন এটা। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। হিসাব সমীকরণটা অনেক বড়, তোমরা জানো যে a ইকুয়াল l প্লাস ওই কার্ড, a ইকুয়াল l প্লাস পিই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এটা কারেক্ট, a ইকুয়াল l প্লাস এসি কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে এটা কারেক্ট, a ইকুয়াল শুধুমাত্র l এটাও কারেক্ট, a ইকুয়াল শুধুমাত্র ওই এটাও কারেক্ট, a মাইনাস l ইকুয়াল ওই এটাও কারেক্ট, a মাইনাস ওই ইকুয়াল l এটাও কারেক্ট। এখন বর্ধিত রূপ কখন আসবে, এই যে ওই, এই মালিকানা সূত্র উপাদান আমার কয়টা, 4টা, সি যোগ আর মাইনাস সি মাইনাস ডি, এটা হচ্ছে কি বর্ধিত রূপ। তাহলে একটু আইডেন্টিফাই করো কোনটা কারেক্ট। সো অনেক লং জার্নি করে আসছে আজকে, তো তারপরে হচ্ছে তোমাদের ক্লাসটা নিলাম টাইমলি, অনেক তাড়াহুড়ার মধ্যে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করতে যাচ্ছি, আমরা সমীকরণ অ্যানালাইসিস করলাম, এবার আমরা দেখবো যে কোনটা আসলে কারেক্ট। অলরেডি অনেক আনসার করে ফেলছো, 17 গ নাম্বার, a ইকুয়াল l প্লাস সি যোগ আর নাই, এখানে আই, আইতে মানে কি বোঝাচ্ছে, ইনকাম, আর আমরা আর এ কি বুঝি, রেভিনিউ, একই, জাস্ট বিকল্প নাম দিছে। এক্সপেন্স এবং ড্রয়িং দুইটা বাদ হবে, ইয়েস, তার মানে এটা হচ্ছে বর্ধিত রূপ এবং কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে বর্ধিত রূপ এবং কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি আজকের ক্লাসটি।
আবারও বলতেছি তোমাদের জন্য জাস্ট এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্স। মিনি ম্যারাথন কোর্স মানে হচ্ছে কি, মিনি ম্যারাথন হলেও এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ তোমাদের জন্য, ঠিক আছে? তো প্রত্যেকেই হচ্ছে কি করবা, পেজে নক দাও অথবা আমাদের যে হেল্প নাম্বারটা আছে এখানে দেখতেছো, হেল্প নাম্বারে কল দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। এবং এই সুযোগটা কিন্তু অল্প সময়ের জন্য, আমরা অল্প কিছু স্টুডেন্ট নিয়ে শুরু করব, ঠিক আছে? সো যারা যারা যত ফাস্ট ইনরোল করতে পারো তারা কিন্তু এই কোর্সটা করতে পারবা। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, এবং আমরা আমাদের এই কোর্সের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করব। যারা এনরোল করবা, যাদের পড়ার পরিশ্রম করার মন মানসিকতা আছে, যারা স্বপ্ন দেখো বড় কিছু করার, যারা স্বপ্ন দেখো A+, বা যাদের হচ্ছে ধরো বেসিক ক্লিয়ার না বাট চেষ্টা করতেছে যে হ্যাঁ আমাকে অনেক ভালো করতে হবে, আগ্রহ আছে, তারা এনরোল করবা, ঠিক আছে? এনরোল করবা, পড়তে হবে, এই জন্য জাস্ট নামমাত্র ফি 40 টাকা এন্ট্রি, মানে একদম নামমাত্র ফি, ঠিক আছে? সো এই নামমাত্র ফি দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, এবং তোমার যে স্বপ্ন আছে, বাবা মার যে স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করতে হবে। পাশাপাশি এখন থেকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার জন্য পরিশ্রম করতে হবে, সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে হবে, যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? এটা তো দেখবো, বললাম এখানে ক্লাসটা, এটা তো দেখবো, সমস্যা নাই, এ বিষয় নিয়ে আলোচনা হবে এবং তোমাদেরকে দেখি রেসপন্স কেমন, সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে একটা সিদ্ধান্ত নিব। ওকে, আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আমি এখন এখানে ক্লাস শেষ করব, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর আজকে কে কে ভর্তি হবে একটু হাত তুলি, আজকে কে কে ভর্তি হবে একটু হাত তুলি। ইমরান, রাকিবুল, অনিক পাল, মিরা রহমান না রেহমান, রেহমান কি ভর্তি হবেন? এইচএসসি আবার ভর্তি হবেন আপনি? হ্যাঁ, ওকে। আর বিস্তারিত হচ্ছে কোর্স প্ল্যানটা আমরা খুব শীঘ্রই জানাই দিব। আর হচ্ছে ক্লাস রুটিন সবকিছু পাবলিশ করে দিব, আর সাজেশন এটাও আমরা তোমাদেরকে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিট হয়ে যাও, বিকজ এই সুযোগটা তুমি আর কোথাও পাবে না। ওকে, রোহানা ইনশাল্লাহ, ইমরান বলছে আমি, গ্রেট, ওয়েলকাম। আর কে কে আছি? ইমরানের আগ্রহ অনেক বেশি। ত্রিমা আছে, মেরা রেহমান আছে, আমি হব ভর্তি, রিয়া আসো, গ্রেট ইনশাল্লাহ। ওকে, তাহলে শেষ করতেছি ভাই আবুরা, সবাই পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাবো। হ্যাঁ, জান্নাত আসো, তারপরে হচ্ছে সুমাইয়া আসো, কালকে হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে।